তাহলে চলুন দ্বিতীয় পাঠ শুরু করা যাক। সাঁতার না জানা আহবাদ ফেসে গেলেন বিপাকে। যেই নারীকে বাঁচাতে ঝাঁপ দিলেন জলে, ওই নারী তো লাফিয়ে ঘাটে উঠেছে, কিন্তু জলে ডুবে মরছেন যুবক। ছটফট করতে করতে সাহায্য চাইলেন, বাঁচান আমায়, আমি জলে ডুবে যাচ্ছি। হেয়া ফুল এত বড় ছেলেকে ডুবে পড়তে দেখে কিছু সময় থমকে ছিল, অতবার মুখ অদ্ভুত রকম কুচকে জিজ্ঞেস করলো, ও মা, আপনি কি সাঁতার জানেন না? আহবাদ ততক্ষণে পানি খেয়ে ফেলেছেন অনেকটাই। ছটফট করতে করতে বললেন, না না, আমি সাঁতার জানি না, দয়া করে আমাকে পাড়ে তুলুন। ললাটির ভাঁজ গাঢ় হলো রমণীর। অসন্দেহের গলায় বলল, সাঁতার না জানলে পানিতে নামলেন কেন? আহবাদ বলল, আপনাকে বাঁচাতে। উনি ডুবে যাচ্ছিলেন, তবুও বললেন। এদিকে হেয়া ফুল নীরব। আমায় বাঁচাতে? এর মানে কি? আপনি আমাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিয়েছেন? আহবাদ লাফিয়ে ওঠার চেষ্টা করলেন। আমি মনে করেছিলাম আপনি হয়তো ডুবে যাচ্ছেন। হিয়া ফুলের মুখখানি হা হয়ে গেল। ও হেসে বলল, কি না দান আপনি, আমি ডুবে যাব এটা ভেবে আপনি পানিতে ঝাঁপ দিলেন, অথচ আপনি নিজেই সাঁতার জানেন না। কি হাস্যকর ব্যাপার, তাই না? আহবাদ বিরক্তি নিয়ে বললেন, আপনি হাসবেন নাকি আমাকে পানি থেকে তুলবেন? হাসি উড়ে গেল তরুণীর। মুখ গুমরা করে কড়া গলায় শোধালো, আমি আপনাকে বলিনি আমার জন্য ঝাঁপ দিতে, আপনি সেই ইচ্ছায় নদীতে পড়েছেন। আহবাদ বলল, আপনি কি এখন এই বিষয় নিয়ে আমার সঙ্গে তর্ক করতে ইচ্ছুক? হেয়াফুল বলল, কে তর্ক করছে, আমি নাকি আপনি? দেখুন সাহেব, এই হিজল পুকুরে ডুবে যাওয়ার মতো তরুণী নয়, সে ভালো করেই সাঁতার জানে, বুঝলেন? নামটা শুনে ছটফট করা বন্ধ করে দিলেন আহবাদ। যাকে কিনা এতক্ষণ যাবৎ খোঁজ করছিলেন, সেই মেয়েটা তার সামনে দাঁড়িয়ে চুপ করে থাকতেই ডুবে যেতে নিলেন। অমনি হিয়াফুল চেঁচিয়ে ওঠে, আরে আরে, ডুবে যাচ্ছেন যে, আসুন, চট করে আমার হাতটা ধরে পারে উঠে আসেন, আসুন তো দেখি। আহবাদ মুগ্ধ নয়নে তরুণীর আনন পানে তাকিয়ে মেয়েটার তাড়া দিল, কি হলো ধরুন। যুবক পলক না ফেলে প্রসবান করলেন, ধরব? হিজল মাথা চাকল, জলদি উঠে আসুন। আহবাদ আবার বলল, ভেবে বলছেন তো? ললাটে ভাঁজ পড়ল। হাত ধরাতে ভাবাভাবির কি হয়েছে? আহবাদ বলল, আছে, হাত একবার ধরলে আর ছাড়বো না কিন্তু। হিজল কিছুই বুঝলো না, ও মাথা জাকালো, আগে উঠুন, তারপর দেখব কি করা যায়। আহবাদ ওর হাত ধরে পারে উঠে পড়লেন। হিজল জোরে জোরে শ্বাস ছাড়ল। বাবারে, আপনি তো মহাশয় বেশ ওজনীওয়ালা লোক, এত ওজন আপনার? রোজ কি নিয়ম করে লোহা চেবানো হয়? আমার হাতে ব্যথা ধরে গেল। আহবাদ শুধু হিজলকেই দেখে যাচ্ছিলেন। মেয়েটা ওনাকে অনেক কিছুই শোনাচ্ছিল, কিন্তু তাতে ওনার হোশ নেই। সে মুগ্ধ চোখে তাকিয়ে হিজল হাত ছেড়ে বলল, এই যে মহাশয়, আমার কথা কি আপনার কর্ণভেদ করতে সক্ষম, নাকি পানি ঢুকে শ্রবণপথ বন্ধ হয়ে গিয়েছে? আহবাদ মুগ্ধ গলায় জানালেন, আপনার চোখ দুটি অনেক সুন্দর হিজল প্রিয়া। মেয়েটা ভ্রু বাঁকিয়ে চাইল, জি, কি বললেন আপনি? আহবাদ তড়িঘড়ি করে বললেন, আপনাকে কি আমি হেজল প্রিয়া বলে ডাকতে পারি? হেজল বলল, মানে? আর আপনি আমার নাম জানলেন কি করে? সে প্রশ্ন চোখে তাকালো। আপনি তো একটু পূর্বে বললেন আপনার নাম হেজল। শুনেছি অনেকেই আপনাকে অনেক নামে ডাকে, আমি না হয় ভালোবেসে হিজল প্রিয়া বলে ডাকবো, আপনার কি কোনো আপত্তি আছে? হিজল নীরবে তাকালো, পা হতে মাথা অব্দি লোকটাকে মাপলো। না, দেখতে তো ভদ্রই মনে হচ্ছে, তবুও তো বলা যায় না। অচটপট বলল, জি, অবশ্যই আপত্তি রয়েছে। আপনি কেন আমায় হিজল প্রিয়া বলে ডাকবেন? আর আমায় কে কি নামে ডাকে তা আপনি কি করে জানলেন? আপনি কে শুনি তো, আপনার পরিচয় কি? হিজলের চোখে প্রশ্ন। গম্ভীর জমিদার পুত্রের ঠোঁটে হাসি খেলা করল। উনি ইতিমতি করে বললেন, আমি দুগ্রামের পরে থাকা এক অচেনা লোক, আপনার গুণগান প্রায় শোনা হয়, আজ ভাবলাম আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। হেজললতার হিয়াফুল যার নাম, দেখি তার কী সব কাম। আপনাকে খুঁজতে খুঁজতে এত দূর আসা, আপনার দেখা পেলাম না, অথচ আপনি এখানে। মেয়েটার ঠোঁট ফাঁকা হয়ে গেল। সে অবাক গলায় বোকাদের মতো জিজ্ঞেস করে বসল, আমার গুণগান দুগ্রাম পর্যন্ত ছড়িয়ে গিয়েছে? আহবাদ মাথা জাকালেন, অবশ্যই তা ছড়িয়ে গিয়ে আমার কান অব্দি পৌঁছে গিয়েছে। হেজলের চোখ বড় বড় হয়ে গেল। মা, এসব কখন হলো? আমি তো এসব কিছুই জানি না। আহবাদ বলল, আপনাকে এসব জানতে হবে না হিজল প্রিয়া, আপনি বরং জেনে নিন, নদীতে ঝাঁপ দেওয়ার আগ অব্দি যদি আমি জানতাম আপনি হলেন আমার খোঁজ করা সেই হিজল প্রিয়া, তবে যে সর্বনাশ ঘটে যেত। হিজল বলল, সর্বনাশ? কার সর্বনাশ? আহবাদ সেই চোখে তাকিয়ে মুগ্ধ সুরে বললেন, আমার সর্বনাশ। হিজল বলল, আপনার কিসের সর্বনাশ? আহবাদ আবার বলল, আপনি বুঝবেন না, সঠিক সময় এলে একদিন বুঝিয়ে দেব, কেমন? হিজল মুখ বাঁকালো।
দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হিজলের আর সময় আসবে না। আফবাত বলল, কেন? হিজল মন খারাপ করে জানালো, আমার যে পরশু এক বড় লোকের সঙ্গে বিয়ে। বড় লোকের সঙ্গে বিয়ে হলে কি আমি হিজল আর রং করতে পারবো? এইভাবে হুটহাট পুকুরে সাঁতার কাটতে পারবো? কখনোই না। বড় লোকের সেবা করতে করতেই জীবন শেষ। যখন সে মরে যাবে তখন তার বিধবা হয়ে আমিও মরে যাব। আমার আর বাঁচা হবে না। আফবাতের এটা শুনতে রাগ লাগলো, কিন্তু হিজলের দিকে তাকিয়ে হেসে ফেললেন। মেয়েটা জানেই না তার হবু সেই বুড়ো বরটা তার সামনেই দাঁড়িয়ে আছে। আফবাত একটু বাজিয়ে দেখলেন। তবে বিয়ে করছেন কেন? বারণ করে দিন, তাহলেই তো হলো। হিজল দুদিকে মাথা নাড়ালো। না, হলো না। কারণ আমার আব্বাজান পাত্রপক্ষকে পাকা কথা দিয়ে ফেলেছেন। উনি নিজের জবান ফেরাতে পারবেন না, আর আমি নিজের জন্য আব্বাজানকে কষ্ট দিতে পারবো না। আফবাতের ভালো লাগলো। হ্যাঁ, মা সাহেবা তার জন্য উত্তম পাত্রী বাছাই করেছেন। হিজল আকাশের দিকে তাকিয়ে বলল, এই রে, সন্ধ্যা নেমে গেল যে, আমায় বাড়ি ফিরতে হবে। আর না হলে মা যে ভীষণ বকুনি দেবেন। আমি বরং গেলাম মশাই, ভালো থাকবেন। আর এর পরের বার থেকে ভুলেও সাঁতার না জেনে পানিতে ঝাঁপ দেবেন না। প্রতিবার হিজল আসবে না আপনাকে বাঁচাতে। মেয়েটা দৌড়াতে লাগলো। আফবাত মুচকে হাসলেন। প্রতিবার হিজল প্রিয়াই আমায় বাঁচাবে, আর তা প্রতিবার। তারপর রাগে গা রিরি করছে হিজলের। হারিকেনের আলো তখন শেষের দিকে। চিঠিটাকে যদি এই আগুনে জ্বালিয়ে দিতে পারত তবে বড়ই শান্তি অনুভব করত। কিন্তু জ্বালিয়ে দিলে লাভ হবে না যে, কাল রাতেই তার বিয়ে, আর আজকে ওই অভদ্র লোকের পত্র এসেছে। হিজল রিরি করল। কত বড় বেহায়া, বেশরম লোক হলে এসব কথা চিঠিতে লিখতে পারে। ছি, বড় বয়সে এমন প্রেমপত্র লিখে উনি নিশ্চয় যৌবনকালে অনেক চুক্তিদের সঙ্গে পিড়ির ঘাটতির ব্যাপার রটিয়েছিলেন। কিন্তু সেসব জেনে আমার লাভ কি? আমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে। কি জঘন্য, কি জঘন্য। হিজল টেবিলের উপর মাথা রাখল। বাইরে আজ চাঁদ উঠেছে। রূপালী আলো এসে তার চোখে মুখে পড়ছে। শৈলী সখী কিছুক্ষণ আগে জমিদার পুত্রের পত্র এনে হাতে ধরিয়ে দিল। ফিসফিস গলায় শৈলী জানালো, কাল রাতে বিয়ে, আর চিঠি আদান প্রদান চলবে না, এটাই শেষ। হিজল ভেবেছিল তার দেওয়া কটু কথা শুনে জমিদার পুত্র বিয়ের ভাঙার কথা লিখবেন, কিন্তু হলো উল্টোটা। পত্র মেলে ধরতেই তাতে লেখা, প্রিয় হিজল প্রিয়া, আমার হবু বধূয়া, সে আপনার বিয়ে শাদী করার ইচ্ছে এখন নাই থাকতে পারে, কিন্তু আপনাকে দেখার পর থেকে আমার যে তর্স হয়েছে না। যদি এখনই আপনার মতো সুন্দরী কন্যাকে আমার ঘরের রানী করে না আনতে পারি তবে যে আজীবন তীব্র আফসোস নিয়ে কাটাতে হবে। দিনকাল ভালো নয়। আমার মতো বুড়ো মানুষ আপনার মতো হাঁটু বয়সী কন্যাকে কি হাতছাড়া করতে পারে বলুন তো? যদি এখনই আপনাকে বিয়ে না করি তবে সত্যি সত্যি আমি আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখলে বড় টাক ছাড়া আর কিছুই দেখতে পাবো না। আপনি শীঘ্রই আমার গৃহী হয়ে আসুন। আমার ঘর ও বুক উভয় খালি হয়ে পড়ে আছে আপনার জন্য। আসুন আর সবাইকে পূর্ণ করে তুলুন। আপনার প্রতীক্ষায় আমি সত্যি বুড়ো হয়ে যাচ্ছি হিজল প্রিয়া। বেনারসি খানি ঠিকঠাক পরবেন কেমন? লাল টুকটুকে বৌরূপে আপনি কেমন দেখায় তা দেখার বড়ই স্বাদ আমার। তৈরি থাকবেন, নিতে আসিব বরযাত্রী নিয়ে, সঙ্গে আনিব সাজানো পালকি। কবুল বলিয়া বধূয়া তোমায় নিয়ে যাব নিজের বাড়ি। ইতি আপনার বুড়ো হবু বর, জমিদার পুত্র। হিজল ক্লান্ত শ্বাস ছাড়ল। চোখ হতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সত্যি সত্যি কি কাল ওই বুড়ো লোকটার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে? না জানি কেমন দেখতে হবে, কেমন বয়স্ক হবে, দাঁত থাকবে তো? হিজলের কাঁদতে ইচ্ছে হচ্ছে। তার বররূপে বুড়ো কাউকে মানায় না, মানে বরং সেই ঘাটে দেখা হওয়া অচেনাকে। হিজলের ঠোঁটের কোণ ঠেসে হাসি ফুটল। কি হলো কে জানে? মুচকি হেসে আওড়ালো, অচেনা প্রেমিক পুরুষ হয়ে যখনই এলেন তখন এত সময় নিয়ে কেন এলেন? হিজলের যে কাল ফুরিয়ে এলো তার আপনার কাছে যাওয়ার পথ খোলা নেই। সঙ্গে সঙ্গে সদ্বৎ ফিরে পেল রমণী। নিজেকে শাসালো, ছি হিজল, এসব কি পাপি কথা বলছিলি? মানলাম লোকটা দেখতে সুন্দর, কিন্তু কাল যে তুই অন্যের বউ হবি, এসব তোর মুখে মানায় না। হিজলের চোখ ফের ভরে এলো। কেন মানায় না? সে কি ওই সুদর্শন যুবকের রানী হলে ক্ষতি হতো? না, হতো না। ওই অচেনা রাজপুত্রের নেই দেখা যুবক যদি তার হবু বর হতো তবে হিজল বোধ হয় আজ খুশিতে নাচত। কিন্তু ভাগ্যে যা হওয়ার ছিল তাই হলো। হিজলের দীর্ঘ শ্বাস এলো। ইস, যদি সে অমন হতো তবে কতই না ভালো হতো। আফসোস খানিয়ে রয়ে গেল। কাল রাতে না জানি কি হবে ওর।